কিন্তু আমি মনে করি যে শেখ হাসিনাকে ফেরত আনা না আনা এগুলি একটা ইস্যু। এই ইস্যুটা নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আলোচনা চলতেই থাকবে, চলবে। এবং এই আলোচনার সঙ্গে ওনার প্রাইম মিনিস্টার হিসেবে দ্বিপাক্ষিক একটা সম্পর্কের করার জন্য যাওয়া কোনো ব্যাপার না, যাওয়া উচিত। আমি মনে খুবই উচিত, কারণ আমাদের অনেক সমস্যা আছে রে ভাই। শেখ হাসিনাকে দেশে ফিরে আনলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে? হয়ে যাবে নাকি? আমি আপনাকে একটা টেকনিক্যাল কথা বলি, সেটা হলো বরঞ্চ আমি মনে করি শেখ হাসিনা যতদিন দেরিতে দেশে আসবেন, আনাই হোক মানে প্রত্যর্পণই হোক আর প্রত্যাবর্তনই হোক, যেটাই হোক, উনি যত দেরিতে এটা হবে তত আমাদের জন্য রাজনৈতিকভাবে লাভ হবে। কেন এমনটি মনে করছেন? মনে করছি এই কারণে যে উনি যদি আসেন অথবা ওনাকে আনা হয়, তাহলে কিন্তু অবধারিতভাবে অনেকগুলি পয়েন্ট আসবে যে ওনাকে নিয়ে আমরা কি করব। আবার ওনারও কিছু দলের লোকজন দেশে আছে, অনেক ওনার অন্ধ সমর্থক আছে, ভক্ত আছে, অনেক কিছু আছে। তারাও কিন্তু এক ধরনের তাদের চাহিদা নিয়ে সামনে আসবে, মাঠে আসবে। ওইটাকে আবার আমরা ফেরানোর চেষ্টা করবে সরকার। এই যে দুইটা জিনিস, এই দুটো তো বিপরীতমুখী চিন্তা। এই বিপরীতমুখী চিন্তা হলে পরে ওখানে একটু ঝামেলা হবে, একটু হইচই হবে, একদম নির্বিঘ্নে সব কিছু ঘটে যাবে তা তো নয়। এটাই তো আমাদের জন্য এখন পেইনফুল ব্যাপার হয়ে দাঁড়াবে। আমরা ওই ঝামেলা যাবো, থাক না সে ভদ্রমহিলা বয়স 80-র উপরে, ওনার বয়স 80-র উপরে না, থাক না, সমস্যাটা কি আমার? যে আসে আসলো না আসলে না আসলো, এটা নিয়ে তো মাথা ব্যথা করার কিছু নাই। এখন নাহিদ ইসলামের যে কারণে বলতেছে না, ওই আরেকজন কি দলমল কিছু নাই, এই মাঝে মাঝে টকশোতে উত্তেজিত হয়ে যায়, সে বলতেছে যে আমরা বেনাপোলে চলে যাবো। তো ওই যে তুমি কি করবা? তুমি ওখানে যে করবোটা কি ভাই? ধরা যাক শেখ হাসিনা নিজ দায়িত্বে আসলো, তো ওই যে নিজ দায়িত্বে আসে, এই যে এখানে যেতে চাইছে যে বেনাপোলে যাবে, তো ওইখানে যে পরিমাণ লোক শেখ হাসিনার জন্য থাকবে তার দলের, ওই বেনাপোলে বাংলাদেশের কোনো জায়গার থেকে আর লোক গেল না, খালি উপজেলার যে লোকগুলো ওখানে থাকবে আওয়ামী লীগের, এই লোক ঢাকার থেকে গেলে উনি যে ভিড়ের মধ্যে ঢুকতে পারবে? ও কি করবে? নিজের সম্পর্কে কোনো ধারণা আছে? এদের পুরো সেন্ট্রাল কমিটি সহ পুরো দেশে যত লোক আছে তত লোক তো আওয়ামী লীগের একটা উপজেলায় আছে। ও জানে, বড় বড় ডায়লগ দিতেছে, আমি বেনাপোলে চলে যাবো, আমি মুখ জায়গায় তুলে যাবো, তুলে যে হ্যান করবো ত্যান করবো, এইগুলি বোগাস সব। কিন্তু কাজে আমি যেটা মনে করি যে বরঞ্চ এই আলোচনাগুলি চলতে থাক, এরা করুক, এরা পলিটিক্স করুক, মাঠ গরম করবে, কোনো সমস্যা নাই। কিন্তু এটাই ইস্যু হবে আমার, তার দরকার নাই। আমি বলবো কি যে এটা যদি আমার না দাও তাহলে আমি আদানির কাছ থেকে বিদ্যুৎ দিব না, বলবে এটা যদি না দাও তাহলে তোমার কাছ থেকে আমি পেঁয়াজ কিনবো না, তোমার কাছ থেকে আমি পাইপ লাইনে কোনো তেল চাপো না, এটা বলবে গভর্নমেন্ট? বুঝে গেছে এরা কথা বলে। বঙ্গবন্ধু মৃত্যুবার্ষিকী এটা আলোচনা আসবে না, কেউ করবে না, কোনো টেলিভিশনই করবে না, কোনো রেডিও করবে না। আগে খালি আজকে কেবল করতো না, একদম অগাস্টের প্রথম দিন থেকেই ওই পপ আপ চালাইতো, শুকাবহ আগস্ট, শুকাবহ আগস্ট। এখন এটা বলবে না কিন্তু। তো এই জায়গাটাতে আমরা পিছিয়ে আছি, আমাদের দেশের রাজনীতি এই জায়গায় পিছিয়ে আছে। একজন মহান নেতা বা নেত্রী, আমরা তাকে নিয়ে আলোচনা করতে কোনো লাভ নাই। বেগম খালেদা জিয়ার জন্মদিন যেটা ছিল, দেখেন ভেরি ইন্টারেস্টিং, বেগম খালেদা জিয়ার জন্মদিন যখন হলো, এটা নিয়ে আওয়ামী লীগ যে নাটকটা করছে, আওয়ামী লীগ যে আচরণটা করছে, আমার কাছে এটা আচরণটা খুব মানে কি বলবো, অশ্লীল আচরণ মনে হয়েছে। বঙ্গবন্ধু মারা গেছে, এত বড় শোকের ঘটনা আমাদের দেশে খুব কম হয়েছে আমি মনে করি, ভয়ঙ্কর শোকের ঘটনা। তার মানে কি এই যে ওই দিন কারো জন্মদিন হতে পারবে না? আজ 15 আগস্ট বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতিটি বাঁকে তার কণ্ঠস্বর ছিল অদম্য। তার নেতৃত্ব, গণতন্ত্রের আন্দোলন এবং বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। একই দিনে দলের স্থায়ী কমিটিতে 4 নতুন নেতার অন্তর্ভুক্তি। এদিকে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে সরকার ও বিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান রাজনীতিতে উত্তাপ বাড়াচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংকট সমাধানে সরকারকে পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়ে হঠকারী আন্দোলনের সমালোচনা করেছেন। সম্প্রতি গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে একই দিনে ধানমন্ডি 32 নম্বরে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে কয়েকজনকে মারধরের ঘটনাও সামনে এসেছে।
ফলে রাজনৈতিক বিরোধ, রাষ্ট্রীয় সংকট, গণভোটের রায়, আন্দোলনের হুঁশিয়ারি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে প্রশ্ন হচ্ছে, রাজনীতির এই বহুমুখী উত্তাপ কোথায় গিয়ে দাঁড়াবে? রাজনীতির ঘটনাবহুল দিন, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। আমার সর্বডানে আছেন MA আজিজ, সিনিয়র সাংবাদিক। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মাসুদ কামাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে আজ প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী, এবং যেমনটি বলা হয়ে থাকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। এই যে খালেদা জিয়া নেতৃত্ব সংগ্রাম বিএনপিকে দল হিসেবে কতটা পরিণত করেছে বলে মনে করেন? এখানে কয়েকটা বিষয়। একটা হলো খালেদা জিয়া জন্মবার্ষিকী। ইন্টারেস্টিং হলো, এটা যদি আজকে থেকে 3 বছর আগে অনুষ্ঠানটা আপনি এখানে করতেন, আপনি উপস্থাপক, আপনার প্রতিষ্ঠান, খালেদা জিয়ার জন্মবার্ষিকী আলোচনা করতেন না, আপনারা আলোচনা করতেন বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী নিয়ে। এটি হলো আমাদের দেশের রাজনীতির ট্র্যাজেডি আমি মনে করি। আপনারা কিছুই করেন নাই, কারণ এটাই নিয়ম বাংলাদেশে। এখন বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী এটা আলোচনা আসবে না, কেউ করবে না, কোনো টেলিভিশনই করবে না, কোনো রেডিও করবে না। আজকে কেবল করতো না, একদম অগাস্টের প্রথম দিন থেকেই ওই পপ আপ চালাইতো, শোকাবহ আগস্ট। এখন এটা বলবে না কিন্তু। তো এই জায়গাটাতে আমরা পিছিয়ে আছি, আমাদের দেশের রাজনীতি এই জায়গায় পিছিয়ে আছে। একজন মহান নেতা বা নেত্রী, আমরা তাকে নিয়ে আলোচনা করতে কোনো লাভ নাই। এই কারণে কি জানেন, তারা তো আমাদের আসলে কিছু শিখাইতে পারে নাই, আমরা তো শিখিনি কিছু। বঙ্গবন্ধু কিছু শিখাতে পারে নাই আমাদেরকে, বেগম খালেদা জিয়াও কিছু শিখাতে পারে নাই। বেগম খালেদা জিয়ার জন্মদিন যেটা ছিল, দেখেন ভেরি ইন্টারেস্টিং, বেগম খালেদা জিয়ার জন্মদিন যখন হলো, এটা নিয়ে আওয়ামী লীগ যে নাটকটা করছে, আওয়ামী লীগ যে আচরণটা করছে, আমার কাছে এটা আচরণটা খুব কি বলবো, অশ্লীল আচরণ মনে হয়েছে। বঙ্গবন্ধু মারা গেছে, এত বড় শোকের ঘটনা আমাদের দেশে খুব কম হয়েছে আমি মনে করি, ভয়ঙ্কর শোকের ঘটনা। কিন্তু তার মানে কি এই যে ওই দিন কারো জন্মদিন হতে পারবে না? তারা তো এটা ঠেলতে এমন জায়গায় নিয়ে গেছিল, শেষ দিকে খালেদা জিয়া নিজেই বলতো যে আমার জন্মদিন পালন করার দরকারই নাই। উনি নিজেই শেষ দিকে কয়েকটা জন্মদিন উনি বলছে আমার জন্মদিন তোমরা পালনই করো না। উনি বলছেন, কেন বলছেন? ওই যে অশ্লীলতা ছিল আওয়ামী লীগের, তার কারণে বলছেন। তো আমার কথা হলো যে বঙ্গবন্ধুর মৃত্যু বিশাল ঘটনা, অনেক শোকের ঘটনা, একটা ফ্যামিলিকে আপনি নিশ্চিহ্ন করে দিয়েছেন। আমি আবার এটাও স্বীকার করি যে বঙ্গবন্ধু ওনার শাসনকাল ভালো চালাতে পারেন নাই, উনি স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন বাকশালের মাধ্যমে, এগুলি কিন্তু ওনাকে সমালোচনা আপনি করবেন। কিন্তু ওনার এই ব্যর্থতার কারণে ওনার পুত্রবধূ মারা যাবে, একজন পুত্রবধূ সন্তান সম্ভাবনা ছিল, তাকে হত্যা করা হয়েছে, এই শিশু সন্তানকে হত্যা করা হয়েছে, ওনার স্ত্রীকে হত্যা করা হয়েছে। তো তারা কি অপরাধ করছে? তার আত্মীয় স্বজনকে হত্যা করা হয়েছে, তারা কি অপরাধ করেছিল? এইটাকে আবার ইদানিং দেখে গ্লোরিফাই করা হয়, বলা হয় যে ওটা তার নাকি মহানায়ক ছিল ইতিহাসের। তো এইগুলি হলো আমাদের দেশের মূল সমস্যা, যে আমরা ইতিহাসকে নির্মোহ ভাবে বিশ্লেষণ করতে পারি না। আমরা ইতিহাসকে আমার মতো করে প্রতিবার 5 বছর 10 বছর 15 বছর পর পরে আমরা ইতিহাস নতুন করে লিখি, আমরা যে এটাই নতুন ইতিহাস। এবং নতুন ইতিহাসকে জাস্টিফাই করার জন্য, নতুন ইতিহাসকে এস্টাবলিশ করার জন্য আবার অনেক কিছু তৈরি করি, যে মিউজিয়াম তৈরি করি, হ্যান করি তেন করি। ভাই এইগুলোর যেন কি মানুষকে বিভ্রান্ত করার, জাতিকে বিভক্ত করার একটা প্রক্রিয়া দেশ জুড়ে চলছে। এর থেকে আমি বাড়িতে হবে। অবশ্যই আমি তো মনে করি 15 আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন, যেহেতু উনি নিজে, দেখেন আমার জন্মদিন কবে সেটা সবচেয়ে বড় প্রমাণ হলো আমি কবে দাবি করছি। আমার জন্মদিন মনে করেন বললাম, যেমন আমার জন্মদিন বলি আপনাকে, আমার জন্মদিন হলো 14 আগস্ট। এই পুরো আওয়ামী লীগের সময় আমার বন্ধু বান্ধব আমাকে বলতো যে তোমার তো কানের কাছ দিয়ে গুলি চলে গেছে, কারণ তোমার যদি একদিন পরে হইতো তুমি তো পালনই করতে পারত না। এখন বঙ্গবন্ধুর মৃত্যুর তো 15 বছর আগে আমার জন্ম হয়েছিল। কিন্তু এই প্র্যাকটিসটা আমরা দেখেছি জনাব মাসুদ কামাল, জোর করে শোক পালনে উদ্বুদ্ধ করা, আবার শোক পালন থেকে বিরত রাখা, কোনটাই কি কাজে? এটা হলো আমাদের জাতীয় রাজনীতির সবচেয়ে দৈন্য দৃশ্য। এটা আমরা এটা চাই নাই ভাই, আমরা ঐক্যবদ্ধ। একই দিনে আমার দাদা মারা যাবে, একই দিনে আমার নাতি হবে, হতেই পারে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে আপনারা বলেন না কেন? ওনার যেদিন জন্ম সেদিন তো ওনার মৃত্যু।
সমস্যাটা কি হয়েছে? মৃত্যুর দিন জন্ম হতে পারবে না? বেগম রোকেয়ার কি হয়েছে? বেগম রোকেয়ার কিন্তু একই জিনিস, যেদিন জন্ম ওই দিনই মৃত্যু। তাহলে ওই দিন আপনি কি করবেন? আনন্দ করবেন নাকি শোক করবেন? ভাই, পৃথিবীতে আমি আসছি মরবো, এখন আমি যেদিন মরবো ওই দিন কেউ জন্ম নিতে পারবে না? এটা কেমন কথা? তো এই যে আপনার রাজনৈতিক যে সংকীর্ণতা, এখান থেকে বেরোতে হবে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এখন আওয়ামী লীগের রাজনীতির উপর অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাহী আদেশ দিয়ে গেছে যেটা স্থগিত থাকবে, অতএব বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না, ব্রাত্য হয়ে গেছে। এটা কেন? এগুলো ঠিক না। আমরা জাতি হিসাবে আমরা সবাইকে যার যার অবস্থানে সে থাকবে, যার যার অবস্থানের কারণে সে সম্মানিত হবে অথবা সমালোচিত হবে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। যার যার রাজনীতি সে করবে, কিন্তু আপনি জোর করে বলবেন যে এইটা বলবে ওটা বলে এটা বলতে পারবে না। মানে বঙ্গবন্ধুর মৃত্যুকে বলতে পারলে খালেদা জিয়ার জন্মের কথা বলা যাবে না, আবার জন্মদিন পালন করলে মৃত্যুর কথা বলা যাবে না কেন? এই জায়গাটা আমি মনে করি আমাদের ভাই এই হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। জনাব এম এ আজিজ, যে জায়গা থেকে জনাব মাসুদ কামাল শেষ করেছে সেখান থেকে যদি প্রশ্নটি রাখি, তিনি যে দৈন্যতার কথা তুলে ধরেছেন, যে রাজনৈতিক সংকীর্ণতার কথা বলেছেন, সেখান থেকে বেরোবার পথ আসলে কি? দেখেন, লম্বা পথ পেরিয়ে আসছি, স্বাধীনতার 55 বছর। আমরা সবসময় এই কালকে কি করবো এটা চিন্তা করেছি, কিন্তু জাতি গঠনের কেউ চিন্তা করে নাই। রাজনীতিবিদরা তো জাতি গঠন করতে হতো, এই সংস্কৃতি মনা কালচার এগুলো তৈরি করা উচিত ছিল। এটা তো আমাদের তো ধরেন 71-এ এটা সম্ভব ছিল, 71-এ এটা মুক্তিযুদ্ধ হলেও বিপ্লব বলতে পারতেন, কিন্তু শুরুটা তো আমরা সেভাবে করি নাই। জাতি গঠনের ব্যাপারে আমাদের রাজনীতিবিদরা গোড়ার থেকে উদাসীন। এখন পর্যন্ত আপনি দেখেন, সর্বশেষ ইউনিট সরকার আসছে, তারা অনেকগুলো সংস্কার কমিশন করছে, কিন্তু শিক্ষা সংস্কার কমিশন করে নাই। যেমন আমরা ছোটবেলায় পড়ছি, আদর্শ লিপি পড়েছি যে গাড়ি ঘোড়া চড়ে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। এরকম কানারে কানা কইও না, মনে কষ্ট পাবে, এগুলো তো আমরা শিখেছি। ওই যে মানবিকতা যে তৈরি করা, এখন যেটা ধরেন মাসুদ কামাল ভাই ঠিকই বলেছে, ধরেন একজন জন্ম নেবে আর একজন মৃত্যু বরণ করবে, একই দিনে তো হতে পারে, এটা তো বাধা নাই। এখন ব্যাপারটা হলো আমি কবে জন্ম নিয়েছি, আমি যদি নাও জানি আমার বাবা মা জানে, এর বাইরে তো জানার কথা না। আমার বাবা মা স্কুলে ধরেন, আমরা আগের আমলে আমরা দেখছি স্কুলে বয়স কিন্তু কমিয়ে লেখা হতো, হ্যাঁ কমিয়ে লেখা হতো জানুয়ারি 1 তারিখে, হ্যাঁ সার্টিফিকেটের বয়স আগের আমলে ধরেন আমাদের সময়ের সার্টিফিকেটের এজ দেখে আপনি এজ মাপতে পারবেন না, কারণ আমাদের আগে জন্ম নিবন্ধনই ছিল না। ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা সার্টিফিকেট দিত, সেটাই ঠিক। এরকম এখন তো ধরেন কিছু কিছু আছে, জন্মগ্রহণ করার পরে আপনার নিবন্ধন করা হয়, হয়তো কিছু রেকর্ড থাকে, কিন্তু প্রত্যেকটা শিশুর যেদিন জন্ম হয় সেদিন তো নিবন্ধন হওয়া উচিত। আমাদের বাংলাদেশে এখনো এই কালচার তৈরি হয়নি, এখনো না, জাতি গঠন করেই নাই। সুতরাং আমরা যে বলতেছি যে ধরেন বঙ্গবন্ধু সপরিবারে মারা গেছে, এটা তো সত্য, কিন্তু সেই সময় ধরেন আরেকজনের জন্ম হয়েছে, এটা হতে পারবে না? হতে পারবে তো, খুবই স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। এবং ওই যে বললো, উদাহরণ দিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম মৃত্যু একদিন, বেগম রোকেয়ারও তাই। তো এখন কোনটা করবে, শোক করবে না আনন্দ করবে, কোনটা করবে? তো এই জন্যে আমার মনে হয় যে এ ব্যাপারে ব্যক্তির স্বাধীনতাটাই দরকার। তো এখন যেটা হলো, ধরেন বেগম খালেদা জিয়া, তার যেটা জন্মদিনের চাইতে আরেকটা দিন আছে, ধরেন তিনি যে কমপক্ষে 50 থেকে 60 বার আমার সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, আমি দেখেছি উনি অল্প কথা বলতেন, কিন্তু শেষ পর্যন্ত শুনতেন বেশি। শোনার পরে যে সিদ্ধান্তটা নিতেন, এই সিদ্ধান্তটা কিন্তু সাংঘাতিক ঐশ্বরিক ক্ষমতা ছিল এবং স্বশিক্ষিত ব্যক্তি ছিল। তিনি যে সিদ্ধান্ত নিতেন, সিদ্ধান্ত কখনো ভুল হতো না এবং সিদ্ধান্তে সে আপোষহীন ছিল। এবং হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনি খেয়াল করে দেখেন, 1/11-এর সময়ও খেয়াল করতেন, শেখ হাসিনা আত্মসমর্পণ ঠিকই করলো, সে বিদেশ চলে গেল, কিন্তু বেগম বিদিয়া কিন্তু যান নাই। এবং আপনি দেখেন সে মৃত্যুকে আলিঙ্গন করছে, কিন্তু আপোষ করেন নাই। এই যে আপনি বলতে পারেন যে 60 বার দেখা হলো কেমনে, কারণ আগে হরতাল কালচার ছিল, হরতাল দিলেই উনি নিয়ে
আমাদের সাংবাদিকদের একটা টিম, সিনিয়র টিম নিয়ে আড্ডা মারতেন এবং তিনি আলোচনা করতেন, শুনতেন, কিন্তু তিনি সিদ্ধান্ত নিতেন, অল্প কথা বলতেন। অর্থাৎ এই যে কারেক্ট সিদ্ধান্ত নেওয়া, এই সিদ্ধান্ত আপনি খেয়াল করে দেখেন তো 5 তারিখের পরে যে জনসভাটা আপনার পল্টনে হলো, সেখানে তিনি হুইল চেয়ারে, আমি তো বলবো তিনি পথযাত্রী, হুইল চেয়ারে বসেও বলতেছে যে এখন বিভক্ত নয়, সবাই মিলেমিশে দেশটা করতে হবে, কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। এইটা কিন্তু হুইল চেয়ারে বসেও বলছেন। সে রীতিমতো দেশ জাতির জন্য আলিঙ্গন করছে। কিন্তু ইতিহাসে যার যতটুকু অবদান, তার সেই প্রাপ্য অবদানটুকু কি আমরা নিশ্চিত করতে পারি? পারি, এটা তো আমাদের ইতিহাসই তো স্বীকার করি নেই। বলেন মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস আছে? কেউ আছে? কেউ লেখছে? এই যে অভ্যুত্থানের, এখন তো শুনতেছি অভ্যুত্থানের ভিতরে দেখা যায় যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সে এখন জুলাই যোদ্ধা হিসেবে বেনিফিট নিচ্ছে। সুতরাং এই মুক্তিযুদ্ধের মতো যেমন কতজন মুক্তিযোদ্ধা, কতজন বীরাঙ্গনা, কতজন রাজাকার, কতজন ভারতে গেছে, কতজন মারা গেছে, কোনো হিসাব নিকাশ নাই। হ্যাঁ, তো ঠিক জুলাই, এই যে অগাস্টে যে বিপ্লব হলো, 5 তারিখে অগাস্টে পর্যন্ত জুলাই, ধরেন জুলাই আগস্টে আন্দোলন, এটারও ইতিহাস লেখা হচ্ছে না, এবং এটার দাবি করা হচ্ছে কে এটার মাস্টার মাইন্ড ছিল, অর্থাৎ কে সামনের দায়িত্ব ছিল। এবং যারা মাসুদ কামাল যে বিষয়টি তুলে ধরেছেন যে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে ইতিহাসও বদলে যায়, নতুন করে ইতিহাস লেখা না, হয়, আসলে ইতিহাস কি তাই? ওইটাই তো বলছি যে আমরা তো জাতি যদি গঠন করতে পারতাম, ওই আগের দিনে আমরা ছোটবেলায় দেখছি যে মানুষ দরিদ্র ছিল কিন্তু মনে কষ্ট ছিল না, কারণ এখন মানুষ সব বৈষয়িক হয়ে গেছে, রাজনীতিবিদরাও বৈষয়িক হয়েছে, কারণ তারা ওই আগের ইতিহাস যেটা ছিল ওটা পাল্টায়া তার পক্ষে মাইলেজ নিতে চায়, সে সবসময় শ্রেষ্ঠ এটা প্রমাণ করার প্রতিযোগিতায় থাকে। এবং আপনার এই জন্য দেখেন আমাদের দেশে কিন্তু এখনো অনেক বলা হয় অনেক সূচকে এগিয়েছি, কিন্তু রাজনৈতিক সূচকে পিছিয়ে গেছি। আপনি বলেন কোন দলটার ভিতরে কোন ডেমোক্রেসি আছে বলেন? আমাকে ডেমোক্রেসি তো সবাই খাওয়াচ্ছে। অভ্যুত্থানের পরে শেষের দাবি ছিল ফ্যাসিবাদের বিলোপ চাই, তো সেটা তো গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন চাই। তো এটা কোন দলের মধ্যে আছে বলেন তো দেখি? কোন দলে আছে? একটা দলের নাম বলেন আছে? নাই। সুতরাং অর্থাৎ আমরা গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ, মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ইলেকশন হলো, দায়িত্ব ক্ষমতা ছাড়লো না আইয়ুব খান, তারপরে মুক্তিযুদ্ধ। তো এই জন্যই বলছি যে আমরা শুরু থেকে আমাদের জাতিটা গঠন করা উচিত ছিল, কালচারটা তৈরি করা উচিত ছিল, আমরা সেই কালচার তৈরি করতে পারি নাই। এই জন্যই এখন রাজনীতিবিদরা শুধু আপনি খেয়াল করে দেখেন একে অপরের শুধু কিভাবে মেলাইন করবে, একে অপরের মাইলেজ পাবে, এই চেষ্টাই ব্যস্ত থাকে। যেমনটি সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি। কিন্তু একটি প্রশ্ন রাখতে চাই যে শেখ হাসিনার অপরাজনীতির কালিমার কারণে কি বঙ্গবন্ধুর অবদান কোনোভাবে মুছে ফেলা সম্ভব? না, দেখেন বিএনপি তো বলে যে জিয়া রহমান প্রথমে তিনি হেড অফ স্টেট হিসেবে স্বাধীনতা ঘোষণা করেছিল, তারপরে কারেকশন দিয়েছে যে তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছে। বঙ্গবন্ধু তো সামনে রেখে যুদ্ধ হয়েছে, এটা তো অস্বীকার্য নয়, এটাকে স্বীকার করতে হবে। তো যে সে আমাদের গ্রেট লিডার, অভ্যুত্থান ঘটাইছে বলেন, জনগণকে জাগরিত করছেন, সব তো সে করছেন, এটা ঠিক। কিন্তু জিয়া রহমান সেক্টর কমান্ডার ছিল, তিনি তো বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন, এটা বিএনপি স্বীকার করে। সুতরাং আমার কথা হলো কাউকে শেষ করে ইতিহাস থেকে মুছে ফেলতে চাই কেন? ইতিহাস থেকে মুছে ফেলার স্কোপ নাই তো। আপনার ইতিহাস ঘুরে ঘুরে ফিরবেই। যে সরকার ক্ষমতা আসে অন্যজনকে অপমান করতে, অপদস্থ করতে চাইলে, ইতিহাস থেকে মুছে ফেলতে চাইলে পারবে না তো। এই যে আওয়ামী লীগ তো চেষ্টা করেছে, 17টা বছর মুক্তিযুদ্ধকে পুঁজি করে সব চেষ্টা করেছে, পারে নাই তো। এই ধরেন মুক্তিযুদ্ধের সময় এই যে পুরো ফ্যামিলি মেরে ফেলছে, শেখ হাসিনা তো থাকে নাই, সে জার্মান হয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। তারপরে দেখেন 1/11-এর সময় বেগম খালেদা জিয়া কিন্তু আত্মসমর্পণ করে নাই, সে দেশেই ছিল, কিন্তু উনি কিন্তু ঠিকই চলে গেছিলেন। তারপর 24-এও তিনি চলে গেলেন, কারণ 24-এ যখন অভ্যুত্থান হলো তিনি রাজনীতি করেন, তিনি তো সেনাবাহিনী এসএসএফ পাহারায় ছিল, তিনি তো সেনানিবাসে আশ্রয় নিতে পারতেন, নেন নাই তো, তিনি পালিয়ে গেছেন। সুতরাং আমি বলবো যে রাজনীতি করতে হলে, যেমন আমি বলি অনেক সময়
যে আগে যখন প্রেসিডেন্ট হতো তখন আমি আব্দুর রহমান বিশ্বাসের কথা বলছিলাম, যে তিনি দেখেন তিনিও কিন্তু তাকেও বলা হতো তিনি শান্তি বাহিনীর প্রধান ছিল, কিন্তু তিনি প্রেস ক্লাবে দাঁড়ায় আছি, ট্যাঙ্ক চালাই দিছে, সেনা প্রধানকে স্যাক করে দিছে, কু করা নিছিল, সেটাকে ট্যাকেল করছে, তো ট্যাকেল করছে। দেশে তো প্রেসিডেন্টের এক সময় গুরুত্ব বেড়ে যায়, দেশে তখন ক্রাইসিস তৈরি হয়। তো সুতরাং আমরা তো এখন ধরেন যে আপনি ওই যে আগে পড়লেন, এখন ধরেন যে এই যে সরকার যে গঠন হয়েছে, আর যখন শেখ হাসিনা সরকার গঠন করছিল এই টকশোতে বলছি কচি কাচার আসর, এখন কি বলবেন? এখন তো দেখি সব তরুণ, এটা কি শিশু বলবেন? কি বলবেন বলেন? তাহলে সুতরাং আমার বক্তব্য হলো কালচার তো ছুটতে পারলাম না, কালচার থেকে অন্তর্বর্তীকালীন সরকার আপনার সব যে ধরেন নির্বাচিত ধরেন মেয়র চেয়ারম্যান এদেরকে আগে আইন ছিল যে ফৌজদারি অপরাধে যুক্ত হলে তাকে আপলোড করা যাবে, বাদ দেওয়া যাবে, কিন্তু ইউনিট সরকার এসে বললো যে না, সরকার চাইলেই বাদ দিতে পারবে, সব ইলেকটেড পজিশন সব চেঞ্জ করে দিল। এই সরকার এসে প্রশাসক বসায় দিল, প্রশাসক বসান, কারণ জায়গা তো শূন্য থাকবে না, কিন্তু আপনি একে বাইছে বাইছে দলীয় সব লোক একদম ব্লাড টেস্ট করে বসালেন কেন? এখন প্রশ্ন উঠছে। তো আপনি তো কিছুটা অন্তত পক্ষে যোগ্য লোককে আপনি বলেন তো, এই যে ডিসি সব ক্ষমতার উৎস, ডিসি কি আইনস্টাইন হতে হয় নাকি? আইনস্টাইন হতে হয়? ডিসি ইলেকশন কমিশনে আপনি দেখেন এক চিমটি আমলা, দুই চিমটি, এক চিমটি রিটায়ার্ড একটা ব্রিগেডিয়ার জেনারেল, আর জেলার থেকে একজন নারী আইনে ঢুকায় দেয়। কেন আমরা পারি না? এই যে আপনি বলেন ইলেকশন কমিশনে আপনার রিপোর্টার্স ইউনিটি একটা বড় ২,৫০০ ভোটার, ইলেকশন কমিশন তো চেয়ারম্যান আমি থাকি, কোনো সমস্যা তো হয় না, কোনো তো হয় না। কিন্তু এই ইলেকশন কমিশনরা যেহেতু আমলার থেকে নেন, আমলার কাজই হচ্ছে অনুগত থাকা, ইলেকশন সবসময় ইয়ে করে, সরকারের ভাও বুঝে কাজ করে। সুতরাং আপনার কথা হলো যে আগে সুপিরিয়র সার্ভিস ছিল আপনার ইয়েতে, আমরা প্রশাসনে, সুপিরিয়র সার্ভিস এখন নেই। আগে তো সব পেশার থেকে ধরেন লোক যাতে সুপিরিয়র সার্ভিস দিয়ে যে কোয়ালিফাই করতো সে ডেপুটি সেক্রেটারি হতো, এখন তো তা নাই। এখন আপনার ব্লাড টেস্ট করে করে কার পক্ষে কে তার প্রমোশন হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। জনাব মাসুদ কামাল, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেওয়া, মোবাইলে ভিডিও ধারণ ও সিঙ্গারা বিলি করার অভিযোগে ৩ জনকে মারধর করা হয়েছে। অন্তর্বর্তী শাসনামলে আমরা দেখতাম যে এই যে মব সৃষ্টির এক ধরনের পায়তারা বা মবক্রেসির এক ধরনের আমরা উৎপাত যদি বলি সেটাই তৈরি হয়েছিল, সেই ধারাবাহিকতাকে এখনো আমরা দেখছি। দেখলাম, তাই তো দেখলাম ৩২ নম্বরের সামনে কেউ গেছে যে কিছুটা বলছে, অথবা কেউ ভিডিও করছে, কেউ ফুল দেওয়ার জন্য গেছে, তাকে দেখলাম একটা ভদ্রলোক তাকে ঝাড়ু দিয়ে পিটাচ্ছে, তাকে ঝাড়ু দিয়ে পিটানো হচ্ছে। এবং ইন্টারেস্টিংলি আশেপাশে পুলিশ আছে, তারা কেউ কিছু বলছে না। আরো ভয়ঙ্কর যে প্রবণতাটা, প্রচুর ছেলে মেয়ে, তারা সাংবাদিক কিনা জানি না, তারা মোবাইল দিয়ে ছবি তুলছে। তারা হয়তো এটাকে ছবি তুলে তারা হয়তো ভিউয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় দিবে, অথবা কেউ কেউ যার যার টেলিভিশনে অথবা অন্য কোথাও ব্যবহার করবে। তো আমার কথা হলো কি, আপনারা ব্যবসা করেন, বাণিজ্য করেন, কিন্তু একজন লোকে মারছে, পিটাচ্ছে, একজন লোক পিটাচ্ছে, আপনাকে বাধা দিবেন না? তাকে সিকিউরিটি পিটাতে পারে আইন অনুযায়ী? পায় না তো। তো আপনারা কেউ বাধা দিলেন না। কারণ আমি তো মনে হয় এই লোকগুলির চরিত্র এমন, যারা ছবিগুলো তুলছিল, এরা এত নিষ্ঠুর প্রকৃতি, এরা মানুষকে না আমার সন্দেহ। ওখানে যদি একজন লোকে কেউ জবও করতো, তাও মনে হয় ওরা ভিডিও করতো। জব করার একটা ভিডিও আমি পাইছি, এটা আমি সেল করবো। তারা নিজেদেরকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছিল। পরিচয় যে কেউ দিতে পারে। কেউ নিজেকে জুলাই যুদ্ধ কি, সে জুলাই যুদ্ধে মানে সে কি করছে? জুলাই যুদ্ধে এই দেশে কে ছিল না বলেন আপনি আমাকে? কে জুলাই যুদ্ধে ছিল না? জুলাই যুদ্ধের ডেফিনিশন কি বলেন? জুলাই যুদ্ধের ডেফিনিশনটা কি? আমি দেখলাম ওই দিন আমাদের পর্যটন মন্ত্রণালয়ের বেসামরিক বিমান পরিচালনার পর্যটন মন্ত্রী, সে বলতেছে যারা জুলাই যোদ্ধা হবে, জুলাই যোদ্ধা এবং যারা জুলাই শহীদ, এদের পরিবাররা বিমানের ৫০% তাদের ভাড়া মাফ হয়ে যাবে। তারা যদি
কোনো পর্যটনে কোনো হোটেলে থাকতে যায় তাহলে তাদের 36% তারা কমিশন পাবে, মানে কম পাবে। তা আমার প্রশ্ন হলো, এই যে জুলাই আন্দোলনটা, টোটাল আন্দোলনটাই হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। তা আপনি যেটা করতেছেন এটা তো কোটা। জুলাইয়ের চেতনা যদি আমি বলি, তাহলে তো এই পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুইজনই ওখানে ছিল, তাহলে দুইজনে মিলে তো জুলাই চেতনা 12টা বাড়িয়ে দিচ্ছে। তো এখন তারা ঘুষ দিচ্ছে এবং সেই ঘুষ নিয়ে কেউ কেউ খুশি হচ্ছে। তো জুলাই যুদ্ধের জিনিসটা কি রে ভাই? জুলাই, আমি বললাম তো, জুলাই যুদ্ধের ডেফিনিশনটা কি? ওই সময় যারা নাকি সরকারের বিরোধিতা করেছে, রাজপথে করেছে, যে যেখানে পারছে করছে, তাহলে সেই জুলাই যুদ্ধ তাহলে কে ছিল ওই সময়? এই আওয়ামী লীগ সরকারের পক্ষে কে কাজ করছে ভাই? সবাই তো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছিল। তাহলে আওয়ামী লীগ সরকার পড়তো নাকি? দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ গৃহবধূ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মাঠে নামছে। আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব আমি দেখছি আমাদের কলেজদের মধ্যে, তার কিশোরী কন্যাকে হাতে নিয়ে এসে রাজপথে আসছে, বাচ্চা মেয়ে ক্লাস 3 না 4 পড়ে, তাকে নিয়ে রাজপথে আসছে। বিপদ হইতে পারতো, বাপেরও বিপদ হইতে পারতো, বাচ্চারও বিপদ হইতে পারতো। কেউ তো এগুলো মাথায় রাখে নাই। তারা মনে করছে এই আন্দোলনে সবাই থাকতে হবে। এর প্রত্যেকে তো জুলাই যোদ্ধা। তো ওকে কে, যে লোকটা নাকি একটা রাজনৈতিক মতাদর্শের প্রতি সমর্থন থাকার কারণে সেই লোককে যে পিটায় গায়ে হাত ঝাড়ু দিয়া, এই পিটানোর মাধ্যমে দেশের জুলাই চেতনাকে ভুলণ্ঠিত করে। জুলাই চেতনা কি সকল লোকের রাজনৈতিক অধিকারের কথা বলে না? বলে তো। গণতান্ত্রিক যে ভাই, এটাকে আপনি গণতন্ত্র বলবেন? পৃথিবীর কেউ এটাকে গণতন্ত্র বলবে? যে একটা রাজনৈতিক মতাদর্শ, আমি সে আদর্শের পক্ষে কাজ করব, ওই আদর্শের পক্ষে আমি কথা বলবো। ধরেন আমি যাকে নেতা মনে করি, যা আদর্শকে আমি বিশ্বাস করি, তার স্মরণে আমি এখানে একটা ফুল নিয়ে যাব, সেটা আপনি আমরা করতে দিবেন না। কিন্তু জনাব মাসুদ কামাল, আমরা তো দেখলাম যে জুলাইয়ের পরেও বিরোধিতা, রাজনৈতিক বিভাজনের কথা যদি আমরা বলি, তীব্র আকার ধারণ করেছে। এর নেপথ্যে কি কারণ থাকতে পারে? বিরোধিতা কোনো সমস্যা না। আমি প্রশ্নটি রাখছি, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাসুদ কামাল, যেমনটি প্রধানমন্ত্রী বলেছেন, রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই, জনগণ আর সেই রাজনীতি সমর্থনও করে না। এর মধ্য দিয়ে বিরোধী দলকে কি প্রধানমন্ত্রী কঠোর রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত দিলেন? না, ইঙ্গিত কঠোর দিলেন কিনা সফট দিয়ে আমি যাই না, তবে আমি ওর সঙ্গে একমত। ভাই, আপনি রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করলে কি সমস্যা মিটবে? সমাধান হবে? আপনি আলোচনা করেন, আপনি সমালোচনা করেন, কোনো সমস্যা তো নাই। এখন তো সমালোচনা করার অনেক প্ল্যাটফর্ম আছে, তাই না? আপনি যে মনে করেন যে আপনার জন্য কোনো পাবলিক প্ল্যাটফর্ম নেই, আপনি সোশ্যাল মিডিয়ায় যান। সোশ্যাল মিডিয়ার সমালোচনা তো অনেক মানুষ যদি গ্রহণ করে সমালোচনাটা আপনার, এটার মাধ্যমে একটা জনমত গড়ে উঠবে। দেখেন, একটা কথা বলি, একটা সরকারকে 5 বছরের জন্য দেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় পাঠাইছে। তারা ওখানে গিয়েছে, তারা দেশের জন্য কাজ করবে, এবং তারা কাজ করতে গিয়ে যদি কোনো ঝামেলা করে, যদি কোনো ব্যর্থতার পরিচয় দেয়, সেটা কিন্তু জনগণ কিন্তু দেখতেছে প্রতিদিন, এবং জনগণ তার সমালোচনা করবে, এবং সেই সমালোচনাগুলো সরকার তাদের নিবে, বিবেচনায় নিবেন, নিয়ে তারা সেভাবে নিজেদেরকে রেকটিফাই করবেন। কিন্তু বিরোধী দল যখন বলছে সরকারকে মেয়াদ পূর্ণ করতে দেওয়া হবে না, যখন আবার গণঅভ্যুত্থানের মতো কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, অনিবার্য বিদ্রোহের কথা বলা হচ্ছে, সেটা কতটা গণতান্ত্রিক চর্চার একটা বিরোধিতা? যদি বিরোধী দলের সেই ক্ষমতা থাকে, করুক না, আমার তো কোনো না নাই। যদি বিরোধী দল মনে করে তারা সরকারকে ক্ষমতা মেয়াদ পূর্ণ করতে দেবে না, তো করুক, সেটা তার তো সেই বলার অধিকার আছে, আমার তো কোনো আপত্তি নাই। তাদের সেই বলার অধিকার আছে, তারা বলতেই পারে যে আমরা তাদের ক্ষমতা পূরণ করতে দিব না। যদি আপনাদের সেই ক্ষমতা থাকে তো করেন না রে ভাই, করেন, আমরা দেখতে চাই, করেন। মানুষ, তাদেরকে বুঝতে হবে যে মানুষ তাদের এই আচরণটাকে কিভাবে নিচ্ছে। ভাই, আপনি রাস্তার মধ্যে চিৎকার চেঁচামেচি করলে আপনার পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যাবে, তা তো হচ্ছে না, হচ্ছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাতারাতি সকল সমস্যার সমাধান সম্ভব কি? সেটা আমি বলতে পারবো, সেটা সরকার বলতে পারবে। তবে ভাই, আপনি বাস্তবতার কথাটা আমাকে শুনে লাভ নাই, কারণ আমার কথা হলো কি ভাই, আমি এত বুঝি না। আমি বুঝি, আমি আমার সুইচে টিপ দেব, আমার ফ্যান চলবে, আমি এটা বুঝি। এই জন্য যদি দেশের অবস্থা খারাপ হয়, আমি বেশি টাকা পে করবো। যদি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয়, যদি উৎপাদন করতে গেলে বিদ্যুতের দাম বেশি পড়ে, আমি দাম বাড়াই দিব, কারণ এটা তো আমার জন্য একা পারবে না।
যদি সরকার আমাকে ভালোবাসে, সে আমাকে সাবসিডি দিবে, সেটা তার ব্যাপার। আমি এইটার উপর সিদ্ধান্ত নেব যে আগামী যে সরকারের সঙ্গে আমি থাকবো কি থাকবো না, আগামী যে সরকারকে আমি ফিরিয়ে আনবো কি আনবো না। যদি আমি বাড়তি না পাই, আনবো না। যদি বাড়তি পাই, আবার আনার চেষ্টা করব। বিষয়গুলো কিন্তু একদম ক্লিয়ার। কিন্তু এখন আমি যদি মনে করি অবস্থা আমার এতই খারাপ হয়ে গেছে যে আজকে আমার সরকারকে ফালাইতে হবে, যদি আমি মনে করি, তো আমার তো সে অধিকার আছে, আমি রাস্তায় যাব, যে চিৎকার করব যে আজকে এই সরকারকে ফালাইতে হবে, আপনারা সবাই আমার সঙ্গে আসেন। এবং যদি কেউ না আসে, তখন বুঝতে হবে যে আমি ভুল করতেছি।